মতিউর রহমান চৌধুরীর সঙ্গে এক সাক্ষাৎকারে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলে বসেছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নাই, তিনি কোনো পদত্যাগপত্র হাতে পান নাই। আমি অত্যন্ত দৃঢ়চিত্তে আজকে ঘোষণা করছি, আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লাহ শুরু হবে। Strong criticism because we have not banned down elections. Simply activities has been suspended. Party is still there. They remain valid as a party. সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেঁকে বসেছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত কেউ নিতে পারবে না। অনেকে বলছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আশঙ্কায় শক্তি হয়েছে, আর এখন সেই পরিকল্পনা বানচাল করে দিয়ে শেখ হাসিনাকে পাশে চাইছে ওয়াকার। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, তিনি নানান টাল বাহানায় যতদূর সম্ভব ক্ষমতাটা রাখতে চান। এবং প্রথম দিকে আমরা শুনেছিলাম তার উপদেষ্টারা বলেন বা তার এনসিপি সবাই স্যারকে 5 বছর 10 বছর রাখতে চায়। আর দর্শক, এতদিন নানা রকমের আলোচনা ছিল এবং সেই আলোচনায় উঠে আসছিল নানাভাবে বর্তমান সরকারের উপদেষ্টাদেরও কেউ কেউ দুর্নীতির সাথে জড়িয়েছে, কিন্তু সেই আলোচনাটার একটা আনুষ্ঠানিক কোনো ব্যাপার কিংবা সেই আলোচনাটা সত্যে পরিণত হওয়ার ব্যাপারগুলো লক্ষ্য করা যায়নি। কারণ যারা সমালোচনা করেছেন তাদেরকে ধরে নেওয়া হয়েছে, তারা সরকার বিরোধী এবং সরকার বিরোধী কারণে সমালোচনা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বলে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। আমরা বরাবরই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে চান না, তিনি নানান টাল বাহানায় যতদূর সম্ভব ক্ষমতাটা রাখতে চান। এবং প্রথম দিকে আমরা শুনেছিলাম তার উপদেষ্টারা বলেন বা তার এনসিপি সবাই স্যারকে 5 বছর 10 বছর রাখতে চায়। আর কি সংস্কার নানান উছিলায় তারা আসলে ক্ষমতায় স্যারকে রাখতে চায় এবং নির্বাচন তারা দিতে চায় না। কিন্তু রাজনীতির বিভিন্ন ঘটনায় একটা পর্যায়ে দেখা গেল যে চাপের মুখে তিনি বলতে বাধ্য হয়েছেন যে তিনি ফেব্রুয়ারির ফার্স্ট হাফে নির্বাচন দেবেন এবং নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন, কোনো পদ বা পরবর্তীতে কোনো দায়িত্বে থাকবেন না। কিন্তু এটা বলার পরেও তাকে কিন্তু বিশ্বাস করে এরকম লোকের কিন্তু সংখ্যা অনেক কম। তিনি সম্প্রতি এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন, আগামীকাল বাংলাদেশে তার ফেরার কথা। এই সফরে কিন্তু তিনি 700 কোটি টাকা খরচ করে গিয়েছিলেন, কিন্তু কি পেয়েছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সফরের শেষে তিনি একটি বিশাল অশ্বডিম্ব বা ঘোড়ার ডিম নিয়ে ফিরছেন। তিনি সাইড বৈঠক করতে চেয়েছিলেন ট্রাম্পের সাথে, সেটা তিনি করতে পারেননি। ট্রাম্পের সাথে একটা সেলফি তোলার ইচ্ছা ছিল, সেটাও করতে পারেননি। সেখানে এক ধরনের ডিজিটাল সিগনেচারের মতো একটা ছবি তিনি প্রডিউস করেছেন, যেখানে ছবি তোলার সময় ট্রাম্প তার পাশে ছিল না। এছাড়াও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের চরম বিক্ষোভের মুখে পড়েছেন, সেই দৃশ্য আপনারা দেখেছেন। তো সব মিলিয়ে তিনি কিন্তু চেষ্টার ত্রুটি করেননি। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আত্মীয়কে দিয়ে চেষ্টা করেছেন, যার ব্যবসা আছে ট্রাম্প পরিবারের সাথে। এছাড়াও এই যে ইমিডিয়েটলি সামনেই ভারতে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর হিসেবে সেই সার্গিও জার্ভের মাধ্যমেও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সার্গিও জারের সাথে মিটিং করছেন। এই মিটিংটার একটা উদ্দেশ্য ছিল যে সার্গিও জার হলো ট্রাম্পের খুব ঘনিষ্ঠ লোক, আর ট্রাম্পের নির্বাচনে খুব সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। অনেকে বলে ট্রাম্পের সাথে গল্প খেলেন। তো সার্গিও গারকে দিয়ে তিনি চেয়েছিলেন যে ট্রাম্পের সাথে একটা মিটিং যদি অ্যারেঞ্জ করা যায়, তো সামহাউ হি হ্যাজ টেরিবলি ফেইলড। সো সেটা নিয়ে কোনো বিষয় না। কিন্তু এই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিনি জিটিও একটা টেলিভিশন, যেখানে সাংবাদিক মেহেদী হাসান, খুব নামকরা অ্যাওয়ার্ড উইনিং একজন জার্নালিস্ট, মেহেদী হাসানের সাথে তিনি ইন্টারভিউ দিয়েছেন। এবং মেহেদী হাসান যে কোন লেভেলের সাংবাদিক আপনারা প্রশ্নগুলো দেখে বুঝেছেন, এবং একের পর এক প্রশ্ন জর্জরিত করেছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস, আমি খুব চুম্বক একটা কথা বলবো যে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন তিনি। আমি এখানে আপনাদের সাথে বলবো দুটো ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন। যে নির্বাচন নিয়ে মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে অনেকেই তাকে বলেন 5 বছর 10 বছর 50 বছর থেকে যাওয়ার জন্য। 86 বছরের একটা মানুষ, তাকে 10 বছর বা 20 বছর বা 50 বছর থেকে যাওয়ার জন্য অনুরোধ করবার মতো লোকও বাংলাদেশে আছে। কোন জায়গায় আমরা পৌঁছেছি। এবং তিনি নির্বাচনের কথা বলছিলেন, ডেমোক্রেসির কথা বলছিলেন। ডক্টর ইউনূস বলেছে মানুষ ডেমোক্রেসি চায় না, মানুষ চায় গুড গভর্নেন্স। আচ্ছা, সুশাসন বা গুড গভর্নেন্স এটা কি গাছে ধরে নাকি আকাশ থেকে ঝরে পড়ে? এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। ডেমোক্রেসি একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গুড গভর্নেন্স আসে। তো ডেমোক্রেসি ছাড়া তিনি গুড গভর্নেন্স ইনশিওর করবেন কি করে? ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া অ্যাকাউন্টেবিলিটি, একটা অনির্বাচিত সরকারের কিন্তু কারো কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। একটা নির্বাচিত সরকারের যত খারাপ সরকারই হোক, তার কিন্তু জনতার কাছে একটা মিনিমাম লেভেলের হলেও দায়বদ্ধতা থাকে। তো দায়বদ্ধতা নাই, ডেমোক্রেসি নাই, আপনি সুশাসন কেমনে দেবেন? এবং ডক্টর ইউনূস গত এই 14 মাসের যে সুশাসন বাংলাদেশকে দেখিয়েছে, যে সেই সুশাসনের ঠেলায়
মানুষ এখন কবরেও নিরাপদ নয়, কবর থেকেও তাকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয়। এই গতকাল একজন মিনিস্টারের সাথে হঠাৎ একটা দেখা হলো, একটু আড্ডা দিচ্ছিলাম, তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল আর কি। কোথাও তো সুখবর দেবার মতো কিছু পাইনি, করাপশন কমেনি, দেশের বিচারালয় পরাধীন, গণমাধ্যম পরাধীন, আইনের শাসনের নেই। তো এরকম একটা অবস্থায় উনি গুড গভর্নেন্স, মানুষ ওনার কাছে কোন দুঃখে চাইবে? একটা ব্যর্থ শাসকের কাছে মানুষ কেন 50 বছরের আকুতি নিয়ে যাবে যে আপনি 50 বছর থাকুন বা 5 বছর থাকুন, এবং আপনি তো সুশাসনের শো দিতে পারেননি। তো তিনি নির্লজ্জের মতো এটা বলে গেলেন। আরো মানে এর চেয়েও বেশি ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন, আওয়ামী লীগের এই যে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, তো আওয়ামী লীগ ব্যান্ড করা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তো আওয়ামী লীগ তো ব্যান্ড করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা যে কোনো দিন আবার সচল করা হতে পারে। এই কথাটা বলে তিনি কিন্তু আবার এই নিজেদের শিবিরে একটা আগুন লাগাই দিচ্ছে আর কি। আমাদের এই যে হাসনাত আব্দুল্লাহ কালাপাঠা, এই কালাপাঠা তো এটা নিয়ে খুব গরম হয়ে গেছে আর কি। দেখেন কি বলছে। অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে, নিজে হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আবার গণপরিষদের সাধারণ সম্পাদক কি রাশেদ দেখলাম, সেও খুব ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে যে উপদেষ্টারা বরং এই আওয়ামী লীগের দায়িত্ব নিক। তারা এমনকি প্রধান উপদেষ্টা চাইলেও আওয়ামী লীগের দলের দায়িত্ব নিয়ে দলটাকে পুনর্গঠনে সহায়তা করতে পারে। মানে তারা এবং ইনুস এই কথা বলেছে, এই পুরা ইনুস শিবিরে এই নিয়ে আতঙ্ক চলতেছে। এটা কারণ হলো যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো একেবারে মানে এদের কি হবে এই চিন্তা, এদের ঘুম নাই। কিন্তু ডক্টর ইনুস এই কথাটা কেন বললেন? এই যে আওয়ামী লীগ ব্যান করা হয়নি, এটা সাময়িকভাবে কার্যক্রম স্থগিত এবং এটা যে কোনো সময় আবার সচল করা হতে পারে, এটা বলার দুটো কারণ আছে। একটা হলো যে তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিং এ তিনি জামাত, এনসিপি, বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন এবং যখন আগামী নির্বাচন নিয়ে কথা উঠেছে তিনি বলেছেন যে আমরা সবাই মিলে নির্বাচন করছি। এবং কালকেও আমি দেখলাম যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে বিদেশি সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে একটা ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি নির্বাচন চায়। মানে এখানে ইনক্লুসিভ নির্বাচনটা কিন্তু যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে যেসব বিদেশি শক্তি, তাদের অভিধানেও কিন্তু ইনক্লুসিভ শব্দটা নাই। এবং পার্টিসিপেটরি এই ব্যাখ্যা আপনারা জানেন যে বাংলাদেশে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে তিনি একদিন দিয়েছিলেন যে সবাই ভোট দিলে সেটা পার্টিসিপেটরি হয়। ছিলাম সরকারের উপদেষ্টাদের দুর্নীতি ফাঁস করে দেওয়ার হুমকি এসেছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এই হুমকি দিয়েছেন। হুমকিতে তিনি কি বললেন গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। দেশ টিভির শিরোনামে তারা বলছে, দুর্নীতির সঙ্গে যুক্ত উপদেষ্টাদের জনগণের সামনে আনবে এনসিপি। এই ভাষ্য যখন আসলো তখন এটা অন্তত কনফার্ম করা যায় যে এনসিপি তাদের কাছে তথ্য আছে, তারা মনে করছে যে সরকারের উপদেষ্টারা, অনেক উপদেষ্টাই দুর্নীতির সঙ্গে জড়িত। তাহলে কারা দুর্নীতির সঙ্গে জড়িত? এনসিপির সঙ্গে আত্মীয়তার বন্ধনে, অর্থাৎ একই জায়গা থেকে আসা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যে যোগাযোগ সক্ষতা আছে সেগুলো তো আমরা জানি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে বহু অভিযোগ বহু সময় দেখা গেছে। মাহফুজ আলমের বিরুদ্ধেও তার ভাইকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ তোলার চেষ্টা হয়েছে, এগুলো আমরা শুনেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস কাণ্ড আমরা দেখেছি, 350 কোটি টাকার মালিক হয়ে যাওয়া। যখন নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন তখন তার এপিএস যিনি ছিলেন সেই এপিএস এর দুর্নীতির কাণ্ড আমরা জেনেছি, যদিও নাহিদ ইসলাম পদত্যাগ করার পরে তিনি ফয়েজ আহমেদ তয়েবের এপিএস হিসেবে কাজ করছেন। এই যে আলোচনাগুলো আমরা জানি, এই আলোচনার বাইরে যারা উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ ছাত্র উপদেষ্টাদের বাইরে যারা উপদেষ্টা আছেন, আসিফ নজরুল সহ অন্যান্যরা যে দুর্নীতির সঙ্গে জড়াচ্ছেন কিনা সেরকম কি মনে হচ্ছে, নাকি এনসিপি এটাও করবে যে তাদের কাছের হওয়া সত্ত্বেও যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলমের ব্যাপারেও কোনো তথ্য থাকে সেগুলোও তারা প্রকাশ করে দেবে? তেমনটা হবে কি? নাকি সেটা করার ক্ষেত্রে বাজ বিচার করা হবে, যেটা আমার পক্ষে যায় সেটা আমি করব, যেটা আমার বিপক্ষে যায় সেটা আমি করব না, সেই থিওরি অ্যাপ্লাই করবে কিনা সেটাও একটা ভাবার বিষয়। কি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি? দেশ টিভি বলছে, বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন এমন দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। তিনি কনফার্ম করছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন। এটা ভয়াবহ তথ্য, এই ঘটনাটা ঘটার কথা নয়। ফ্যাসিস্ট বলে ফ্যাসিস্ট অভিযোগ দিয়ে শেখ হাসিনাকে বিদায় করার পরে যে সরকার আসলো, আমাদের স্বপ্নের সরকার, তারা আমাদেরকে স্বপ্নের জগতে নিয়ে যাবে, তারা আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে। তারা যদি দুর্নীতিতে লিপ্ত হয়, যে দুর্নীতির অভিযোগ শেখ হাসিনা সরকারের অনেক মন্ত্রী এমপির বিরুদ্ধে, যাদের অনেকেই আবার জেলে রয়েছেন, তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এরকম হলো না যে স্বপ্ন ভঙ্গ হয়ে গেল? আর স্বপ্ন ভঙ্গের কারণ যদি স্বপ্ন দেখানো সারথীরা করে, তাহলে সেটাকে কি বলা যায় সেই সংজ্ঞাও বোধহয় নতুন করে নির্ধারণ করতে হবে। তিনি বলছেন যে অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের
শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি, শ্বেতপত্র প্রকাশ করবে। এই মন্তব্য তিনি যখন করছেন তখন তিনি এনসিপির প্রতীক নিয়েও কথা বলেছেন। আজকে যে আলোচনাটা আরো বেশি ছড়িয়ে পড়েছে যে নির্বাচন কমিশন এনসিপিকে নাকি থালাবাটি মানে থালা বাসন এগুলো প্রতীক দিতে চেয়েছে, এইরকম অভিযোগও এনসিপি নেতারা করেছেন। তার মানে হচ্ছে যে তারা যখন শাপলা পাচ্ছে না তখন তারা ব্যাপারটা এরকম ভাবে বলার চেষ্টা করলো কিনা সরকারকে যে তোমরা যদি ইনডাইরেক্টলি, যে এরকম মিনিং দাঁড়ায় কিনা, তোমরা যদি আমাদেরকে শাপলা না দাও, তোমরা যদি অন্যের দ্বারা প্রভাবিত হও, আমাদের কথা যদি না শোনো, তাহলে তোমাদের দুর্নীতির তথ্য আমরা ফাঁস করে দেব। অর্থাৎ সেটা সরকারের জন্য বড় বিপদের কারণ হতে যাচ্ছে কিনা সেটাও দেখার বিষয়। এখন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণাটা এনসিপির ঘোষণা কিনা, নাকি দু একদিনের মধ্যেই এনসিপি থেকে আবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে যে এটা নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্যের সঙ্গে আমাদের কোনো মিল খুঁজবেন না। বাংলাদেশে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই যখন বারবারই যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কেমন আছেন, আদৌ আছেন কিনা, জীবিত আছেন কিনা, টিকে আছেন কিনা, এমন নানা জল্পনা যখন প্রায় নিয়মিত বিরতিতেই ঘটে থাকে, সে সময় বাংলাদেশের বিদেশে অবস্থিত সকল মিশন এবং কনসুলেট থেকে তার ছবি অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আনুষ্ঠানিকভাবে সরিয়ে ফেলার 1 মাসেরও বেশি সময় পর তিনি একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। এর আগে বাংলাদেশে সেই 2024 সালের 5ই আগস্ট থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন দূতাবাস, কনসুলেট অফিস, সরকারি দফতর থেকে সরানো অব্যাহত ছিল। আর বাংলাদেশের সংবিধানে যদিও বা সরকারি সকল স্থাপনার দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার নিয়ম অন্তর্ভুক্ত আছে, আসলে একরকম প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ছবি যে ঝোলানো হতো সেটা একরকম রেওয়াজের অংশ হিসেবেই বরাবর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ছবি সরকারি দফতরগুলোতে টানানো হয়ে এসেছে। গত আগস্ট মাসে 16ই আগস্ট 17ই আগস্ট তারিখের দিকে হঠাৎ করেই পত্রিকায় খবর বের হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বাংলাদেশের সকল মিশন এবং কনসুলেট অফিসে ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যেসব মিশন এবং কনসুলেট থেকে এখনো রাষ্ট্রপতির ছবি সরানো হয়নি তারা যাতে ওই রাতের মধ্যেই তৎপর হয়ে ওঠে এবং রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলে। সে সময় খবর বের হয় যে একদিকে যেমন মালয়েশিয়ায় গিয়েছিলেন আগস্টের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টা এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে কুয়ালালামপুরে বাংলাদেশ মিশনে তখনও রাষ্ট্রপতির ছবি ঝুলছে। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা তাতে বিব্রত হন, ক্ষুব্ধ হন এবং তার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে লিখিতভাবে নয় টেলিফোনের মাধ্যমে সকল মিশন এবং কনসুলেট অফিসে পৌঁছে দেওয়া হয় যে তারা যাতে রাষ্ট্রপতির ছবি তখনই সরিয়ে ফেলে। এছাড়াও খবর বেরিয়েছিল যে 10-11 আগস্ট তারিখের দিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গিয়েছিলেন জেনেভায় গিয়ে সেখানকার মিশনে নাকি তিনি রাষ্ট্রপতির ছবি ঝুলতে দেখেন। তিনিও ভীষণ ক্ষুব্ধ হয়ে তৎপর হয়ে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে পররাষ্ট্র মন্ত্রণালয় বিব্রত বোধ করে এবং ফোনে ফোনে এই খবর ছড়িয়ে দেয় যে কোনো মিশন বা কনসুলেট অফিসে রাষ্ট্রপতির ছবি থাকতে পারবে না। সেই খবরটি যখন আসে তখন বরং অনেকেই বিস্মিত হয়েছিলেন যে সত্যি 1 বছরেরও বেশি সময় পর, মানে শেখ হাসিনা সরকারের পতনের 1 বছরেরও বেশি সময় পর এখনো তার মানে বাংলাদেশের অনেক সরকারি দফতরে, মিশনে, কনসুলেটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি টানানো অবস্থায় ছিল, তখনও ছবি ঝুলছিল। কিন্তু পররাষ্ট্র দপ্তরের তরফে কেন তারা হঠাৎ করে ফোনে ফোনে মিশন আর কনসুলেট অফিসগুলোতে এ খবর পৌঁছে দিলেন সে বিষয়ে তখন কিন্তু কোনো মন্তব্য করা হয়নি। এখন 1 মাসেরও বেশি সময় পর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের একেবারে আনুষ্ঠানিক যে অফিসিয়াল প্যাড রাষ্ট্রপতির চিঠি লেখার যে কাগজ, সেই কাগজে বঙ্গভবন থেকে 28শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম চিঠিটি ফাঁস করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং তার ফেসবুক পোস্টে ফাঁস করা ওই চিঠিটি এখন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও ছাপছে। রাষ্ট্রপতি সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে 28শে সেপ্টেম্বর 2025 তারিখে লেখা, মানে 17ই আগস্ট তার সব ছবি সরেছে আর তিনি এসে 28শে সেপ্টেম্বর সাইন করা এক চিঠিতে প্রিয় সহকর্মী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে সম্বোধন করে একটা ভীষণ বিনয়ী চিঠি লিখেছেন যার লাইনে লাইনে অভিমান স্পষ্ট হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম বলে এই চিঠি শুরু করে বলছেন, আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত
স্তম্ভিত, তবে কেন? কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি কথাই যথেষ্ট। রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি। এরপর তিনি রাষ্ট্রপতি হিসেবে সরকারকে কতটা সমর্থন দিচ্ছেন সেই ফিরিস্তিও পররাষ্ট্র উপদেষ্টাকে তুলে ধরেছেন। কিন্তু যেটা বিস্ময়কর সেটা হচ্ছে এই রাষ্ট্রপতির সঙ্গে এখন পর্যন্ত একমাত্র শপথ গ্রহণ ছাড়া কোনো উপদেষ্টা কোনো সামাজিক অনুষ্ঠানে, মানে প্রথা রেওয়াজ অনুযায়ী বঙ্গভবনে যে 26শে মার্চ 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ মানে সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সবার উপস্থিত হওয়ার কথা, কখনো কেউ উপস্থিত হন নাই। এই রাষ্ট্রপতির সকল জনসংযোগ এবং প্রকাশ্য কর্মসূচি বন্ধ করতে সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে এমনকি ঈদের নামাজ পড়তে যাওয়ার অনুমোদন পান নাই 2024-এর 5ই আগস্টের পর থেকে। এই রাষ্ট্রপতির ভবনে বঙ্গভবনে শপথ নিতে গিয়ে মাহফুজ আলম যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নভেম্বরে তিনি শপথ নিতে গেলেন, তারপর বঙ্গভবনের দরবার হল থেকে তিনি নিজ উদ্যোগে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করলেন এবং সেটা তখন পত্রিকায় তিনি মানে ফেসবুক পোস্টে তিনি সেই ছবি মানে সরানোর পর ওই দেয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ঘোষণা দিলেন যে কোথাও আর কোনো ফ্যাসিস্টের চিহ্ন কোনোভাবেই থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পুকে 48 ঘন্টার মধ্যে অপসারণের দাবিতে নভেম্বর মাসে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমরা বঙ্গভবন ঘেরাও করে কর্মসূচি পালন করেছিল। তো এমন অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু তো জানেন তার অবস্থা কতটা নড়বড়ে। শাহাবুদ্দিন চুপ্পু জানেন সংবিধানে একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকার পরেও বঙ্গবন্ধুর ছবি সরকারি সব দপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখনো কেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি টিকে আছেন এবং কেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে গিয়ে ডক্টর ইউনূসের সরকার মানে বিপ্লব পরবর্তী সরকার, অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা গিয়ে শপথ নিলেন, এই নিয়ে কিছুদিন পরপরই এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের সঙ্গে এই উপদেষ্টা পরিষদ নানা রকম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। প্রায়শই ফারহাদ মাঝার, বিপ্লবের একজন মানে মূল মন্ত্রদাতা, সেই ফারহাদ মাঝার জেগে উঠে এই সরকার সেদিনই ব্যর্থ হয়ে গেছে যেদিন তারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা বৃন্দ রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিয়েছেন, এসব কথা বলেন এবং প্রায়শই এই রাষ্ট্রপতিকে এখনই অপসারণ করে সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেন। এখনো ঐকমত্য কমিশনের সভায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলের একটা বিরাট অংশ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেওয়ার জন্য অধ্যাদেশ জারি করবার কথা বলছেন। অনেকে বলছেন যে এই সংবিধান বাতিল করে দিতে হবে, নতুন সংবিধান রচনার জন্য একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে উদ্যোগী হতে হবে। এই সবগুলো বাস্তবতায়, সবগুলো পরিস্থিতিতে রাষ্ট্রপতির চাকরি নট হয়ে যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু টিকে আছেন একটা খুব চিকন সুতোর ওপর 1 বছরেরও বেশি সময় ধরে। সেখানে হঠাৎ করে মানে তার ছবি কোন কোন মিশনে তখনও অবশিষ্ট ছিল মানে 2025-এর আগস্টের মাঝামাঝি এসে আর সেসব জায়গা থেকে তার ছবি অপসারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত আদেশ না দিয়ে ফোনে ফোনে নির্দেশনা দিচ্ছে, এই খবর বের হয়ে এলো। এতে তার দারুণ অপমান হয়েছে। সেই অভিমানী চিঠি তিনি 1 মাসেরও বেশি সময় পর সেপ্টেম্বরের শেষে এসে তৌহিদ হোসেনকে কেন লিখলেন এবং যে সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর গুরুত্বপূর্ণ অনেক সদস্যরাই জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করছেন। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। আর কিভাবেই বা বঙ্গভবনে তার রাষ্ট্রপতির কার্যালয়ের প্যাডে মানে চিঠি লেখার কাগজে লেখা, সেই সিলমোহর দেওয়া কাগজে লেখা চিঠি বঙ্গভবন থেকে সাংবাদিকের হাতে গিয়ে পৌঁছলো, সে প্রশ্নও করতেই হয়। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের তরফে এখনো কিন্তু বলা হয় নাই যে তারা এই চিঠি পেয়েছেন কিনা কিংবা তাতে তাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা। রাষ্ট্রপতির চিঠিটা পড়লে পরিষ্কার তিনি তার মানে পদমর্যাদার চাইতে তিনি যে এই সরকারের একটা অংশ এবং তাকে যে টিকিয়ে রাখা তার সম্মান কেন এরপরেও ভুলুণ্ঠিত করা হচ্ছে, তিনি সরকারের সব কথা মেনে চলার পরেও সেই আকুতি, সেই অভিমানটা পরিষ্কার হয়েছে। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে আরো লিখছেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি, স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করেছি, প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি, সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে, 5ই আগস্ট হতে 8ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য। মানে তিনি
মনে করাচ্ছেন যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত ডক্টর ইউনূস সরকার শপথ নেওয়া পর্যন্ত তিনি তাই করেছেন যা তখন সেনাবাহিনী, সেনাপ্রধান এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তাকে বলেছে, এবং তিনি ডক্টর ইউনূস সরকারের শপথ নেওয়ার পুরো বিষয়টিকে সমর্থন দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন এবং এতে কোনো বাধা সৃষ্টি করেন নাই। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।